ওকে, এখানে খেয়াল করো। তাহলে আমি যদি ওই যে পাশের চিত্রটা তো রাখি, ধরো বাঁকা আছে। ওকে। আচ্ছা, তো এরা টাইম কাউন্ট করবে 11 মিনিট, যেটা গতিশীল, এবং রাস্তার সাইডে থাকা একজন সি ব্যক্তি টাইম কাউন্ট করবে 10 মিনিট, এবং এটা একই ঘটনার সময়। ওকে, এখন এখন তো এটা ক্লিয়ার যে যদি একই সাথে কোনো একটা একই তোমার ঘটনার টাইম কাউন্ট করে, একজন 10 মিনিট আর একজন 11 মিনিট, তাহলে যে 11 মিনিটে শেষ করতেছে তার ঘড়িটা অবশ্যই স্লো। এটা কি কোনো কনফিউশন আছে? না। তাহলে এখানে এই কি হবে? গতিশীল অবস্থায় ঘড়ি ধীরে চলে, সময় বৃদ্ধি পায় আর ঘড়ি ধীরে চলে। এই এই দুইটা জিনিস কিন্তু আলাদা। সময় বৃদ্ধি পায় মানে সে টাইম বেশি কাউন্ট করবে, বাট তারা দুইজন একসাথে শুরু করলেও আ- একজন কাউন্ট করতেছে 11 মিনিট, একজন 10 মিনিট, তাহলে তার যেটা বেশি সময় কাউন্ট করবে একই ঘটনার জন্য, তাহলে তার জন্য ঘড়িটা স্লো হবে। ওকে, এটা আসলে বুঝছো। এখন এটা সূত্র কি হবে? এটা সূত্র ডিরেক্ট মুখস্থ রাখো। ই ইজ ইকুয়াল টু ই নট ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সূত্রটা লিখে নাও। ওকে, লিখে নিছো? হ্যাঁ। ওকে, এখন এখানে ভি কিন্তু সবসময় সি এর থেকে ছোট হবে। মানে ভি সবসময় সি এর থেকে ছোট। আমি কিন্তু এখানে বলছিলাম যে আলোর বেগের কাছাকাছি, বাট আলোর বেগের সমান হবে না, বা আলোর বেগের থেকে বেশিও কিন্তু হবে না। আলোর বেগের যদি কাছা আলোর বেগের যদি কাছাকাছি বেগ হয় এবং আলোর বেগের থেকে ছোট হয়, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কি হবে বলো তো? একের থেকে ছোট একটা মান হবে না? এই এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান। হুম। তাহলে 1 মাইনাস একের থেকে ছোট একটা মান, ওইটা এটা তোমার বিয়োগ করলে কি আসবে আলটিমেটলি? এক থেকে ছোট একটা মানই আসবে। এটা বুঝছো যে এই পুরো মানটা এক থেকে ছোট হবে? হ্যাঁ, বুঝছি।
ওকে, এখন এর উপর তুমি যদি রুট ওভার করো, তো রুট ওভার করলেও এইটাও তো আলটিমেটলি এক থেকে ছোট হবে। ওকে, তাহলে টি ইজ ইকুয়াল টু টি নট, নিচে তুমি এক থেকে ছোট যে কোনো একটা মান লেখো, ধরো যে 5। এখন এটা এটা কি হবে বলো তো? এই ফলটার মানে কি, মানে টি হচ্ছে টি নট থেকে, টি হচ্ছে টি নট থেকে বড়। এটা বুঝছো? আচ্ছা, এটা না বুঝলে তুমি ইয়ে করো, এই যে টি এইখানে 1/0.58, বা এখানে 5 আমি র্যান্ডমলি লিখলাম, এখানে তুমি একের থেকে যে কোনো একটা মান, মানে এক থেকে ছোট যে কোনো একটা মান নিতে পারো, সমস্যা নাই। তো এখন 1/0.58 দাও, দেখো এটা কত আসে। এটা আসে 1.724 ইন্টু টি নট ইজ ইকুয়াল টু টি। এটা দ্বারা কি বোঝায়, এখানে কে বড় বলো তো? টি। হ্যাঁ, এখান থেকে টি কিন্তু বড়। তাহলে দেখো আমাদের এই যে রুট ওভার ওয়ান ডিভাইড বাই সরি রুট ওভার 1 - v² / c², এই মানটা কিন্তু সবসময় এক থেকে ছোট হবে। যদি এই মানটা সবসময় এক থেকে ছোট হয়, তাহলে টি এর মান কিন্তু সবসময় টি নটের থেকে বড় হচ্ছে। এবং আমরা যেটা থিওরিতে শিখলাম যে তোমার গতিশীল কাঠামোতে সময় বৃদ্ধি পায়, এবং এটা সূত্র কিন্তু দেখা যায় যে টি এর মান, অর্থাৎ গতিশীল কাঠামোতে সময় স্থির কাঠামোর তুলনায় বেশি। বুঝছো এটা? এটা বুঝছো? বুঝছি। এগুলো কিন্তু খুবই কনফিউজিং, না বুঝলে জিজ্ঞেস করবা। এবং এগুলো অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে ম্যাথ করতে পারবে না তো। আচ্ছা, এখন এইখানে আরো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা ম্যাথ করার সময় প্রায় ভুল হবে, এটা একটু আগে বুঝাই দিই। ধরো যে এইখানে যে গাড়িটা আছে, এইখানে যে দুইজন লোক আছে, এ এবং বি, তারা এখানে আসছে যে তোমার, আর এইখানে এই যে রাস্তার এই সাইডে একজন আছে, সি। তো আর এইখানে ধরো যে এখানে ফুটবল খেলা হচ্ছে। ওকে, এখন এরাও টাইম কাউন্ট করা শুরু করলো, এই যে সিও টাইম কাউন্ট করা শুরু করলো। ওকে, এখন এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে এটা শুনবা। ধরো যে তোমাকে প্রশ্নে বললো যে এই যে তোমার বাসে থাকা, অথবা ম্যাক্সিমাম প্রশ্নে দেখা যাবে যে বলবে রকেটে থাকা বা উড়োজাহাজে থাকা, কারণ এগুলো একটু বেশি স্পিডে চলে, তো সো এখানে ভি। এখন তোমাকে এখানে প্রশ্নে যদি বলে যে বাসে থাকা বা রকেটে থাকা, এরা টাইম কাউন্ট করছে 10 মিনিট, তোমাকে এই যে বাইরে বসে থাকা লোক ফুটবল খেলার টাইম কতক্ষণ কাউন্ট করবে, এটা তোমাকে বের করতে বলছে। সো এটা এই তোমার যেটা গতিশীল অবস্থায় আছে বা অজড় প্রসঙ্গ কাঠামোর, মানে এখানে তো মূলত অজড় প্রসঙ্গ কাঠামো, এরা দুইটা মিলেই আর কি, বাস এবং এই ব্যক্তি মিলেই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড়। এখন বাস থেকে যদি একটা ফুটবল খেলার টাইম এরা 10 মিনিট কাউন্ট করে, এখন তোমাকে টি টু বের করতে বলছে কিন্তু। ওকে, সো এখন
এখানে আমরা যে সূত্রটা শিখলাম, টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো তোমার কাছে স্বাভাবিক দৃষ্টিতে এটা অবশ্যই মনে হবে যে এখানে মেবি আমাকে টি নট বের করতে বলছে সম্ভবত। এখন টি নট কি? টি নট তো আমরা শিখলাম যে স্থির অবস্থার যে সময়। সো এখন দেখো, এই যে বাসের সাপেক্ষে এই লোকটা কি হবে বলো তো? বাসের সাপেক্ষে কিন্তু এই লোকটা তখন হয়ে যাবে গতিশীল, না? এই বাসের সাপেক্ষে এই লোকটা গতিশীল হবে না? হবে। সো তখন মানে যখন বাস থেকে সময় কাউন্ট করা হচ্ছে, তখন বাসের মধ্যে যারা আছে তখন এরা একজনের সাপেক্ষে আরেকজন এই যে কি হবে, স্থির হবে না? স্থির। হুম। তখন এরা যে টাইম কাউন্ট করবে তখন ওইটা হবে টি নট। এটা বুঝছো? আর এই যে তখন বাসের সাপেক্ষে কিন্তু এই লোকটা তোমার গতিশীল হয়ে যাচ্ছে, তো তার মানে তোমার বাসের সাপেক্ষে এই লোকটা তখন হয়ে যাবে একটা গতিশীল কাঠামো। তাহলে বাস দেখবে যে এই লোকটা যে টাইম কাউন্ট করতেছে ওইটা হয়ে যাবে টি, আর ওরা যে টাইম কাউন্ট করবে এটা হবে টি নট। এটা বুঝছো? না বুঝো নাই বলো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখানে কিন্তু টি এবং টি নট এটা আসলে সবসময় যে স্থির কাঠামোতে টাইম বা তোমার গতিশীল কাঠামোতে টাইম এরকম না। আচ্ছা আমরা ম্যাথ করি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই প্রশ্নটা একটু পড়ো। এই প্রশ্ন বলছে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে, আচ্ছা এখানে বেগ দেওয়া, এত বেগে একটি মহাশূন্য যানে চড়ে ভ্রমণে বের হলেন। 40 বছর পর তিনি পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যচারীর কাছে তার বয়স তখন কত মনে হবে? আচ্ছা দেখো, এই ম্যাথটা খুবই মনোযোগ দিয়ে বুঝবা। আমরা যদি এইখানে একটা পৃথিবী আঁকি, ওকে, আর এইটা ধরলাম আমাদের মহাশূন্য যান। So, এটা আমাদের মহাশূন্যের দিকে চলে যাচ্ছে এবং এইখানে আমাদের মহাশূন্যচারী এ, আর এইখানে এই পৃথিবীতে তার যারা আত্মীয় আছে তারা এখানে পৃথিবীর মধ্যে আছে। Okay. এখন একটা জিনিস এখানে খেয়াল করো, সে যখন ভ্রমণে বের হয়েছে তখন সে কাউন্ট করছে, মানে তার তখন বয়স ছিল 25 বছর। ব্যাস। সে যখন ফিরে আসছে 40 বছর পর ভূপৃষ্ঠের সময় হিসাবে, সে যখন আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে, সে আসছে 40 বছর পর, এবং এই টাইমটা কাউন্ট করা হয়েছে পৃথিবীতে। ওকে। তো তাহলে আহ, তার মানে তোমার পৃথিবীর লোকদের সাপেক্ষে তার বয়স কত হবে বলো তো? বলো। 65। হ্যাঁ এটা হওয়ার কথা 65, এবং এবং পৃথিবীর লোকেরা এটা কিন্তু 65 কাউন্ট করবে। ওকে। বাট এখানে সমস্যাটা হচ্ছে, এখানে জিজ্ঞেস করছে যে মহাশূন্যচারীর কাছে তার বয়স তখন কত মনে হবে। আচ্ছা, মহাশূন্যচারী যখন তোমার আহ, চলে গেছে, তখন সে তো জানে যে আমার বয়স তখন 25 বছর, আর সে মানে সে চলে যাওয়ার মুহূর্তে পৃথিবীর মানুষরাও জানে যে তার বয়স 25 বছর। ওকে। এখন সে যখন
মহাকাশ এই যানে যখন সে ছিল, এ ব্যক্তি, এই এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, মহাশূন্য যানে যখন এ ব্যক্তিটা ছিল, তার সাপেক্ষে এই পৃথিবী কি ছিল বলতো? মহাশূন্য যানের সাপেক্ষে পৃথিবী কিন্তু গতিশীল ছিল। এটা বুঝছো? হুম। ওকে। মহাশূন্য যানের সাপেক্ষে পৃথিবী তোমার থাকবে গতিশীল। আছে, দাঁড়াও আমি এটা লিখি ভালোভাবে। মহাশূন্য যানের সাপেক্ষে পৃথিবী গতিশীল ছিল। ওকে। এখন এই যে মহাশূন্যচারীর এই যে কাছে তো ঘড়ি তো ছিল, বা সময় গণনা করার তো কিছু একটা ছিল অবশ্যই। এখন পৃথিবী কাউন্ট করছে 40 বছর। তাহলে এটা আমার, এই প্রশ্নটা শুনো একটু ভালোভাবে। পৃথিবী কাউন্ট করছে 40 বছর, বাট পৃথিবী মহাশূন্য যানের সাপেক্ষে গতিশীল ছিল। এখন মহাশূন্যে যে ছিল, বা মহাকাশ চারীকে তুমি যদি স্থির বিবেচনা করে নাও যে মহাশূন্য চারীর সাপেক্ষে পৃথিবী গতিশীল ছিল, তাহলে বলো তো, মহাশূন্য চারী পৃথিবীর থেকে সময় গণনা কম করবে না বেশি করবে? বেশি করবে। ও, না না, এই যে বেশি, মানে এইখানে মহাশূন্য চারী দেখতেছে, মানে ধরো যে এখানে তোমার মহাকাশ যানে বসে মহাশূন্যচারী পৃথিবীকে দেখতেছে, তাহলে মহাশূন্যচারী কি দেখবে? যে পৃথিবী তার তুলনায় সময় গণনা কম করবে না বেশি করবে? পৃথিবী বেশি করবে। হ্যাঁ, পৃথিবী বেশি করবে। হ্যাঁ, এই বুঝছো, কারণ পৃথিবী হচ্ছে তখন মহাশূন্যচারীর সাপেক্ষে একটা গতিশীল এই যে কাঠামো। তাহলে পৃথিবী যদি 40 বছর কাউন্ট করে, মহাশূন্যচারী অবশ্যই কম কাউন্ট করবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, যে টি ইজ ইকুয়াল টু ই নট বি স্কোয়ার মাইনাস, এখন তাহলে টি হবে কার সময়, টি নট হবে কার সময় বলো? টি হবে পৃথিবীর সময়, টি নট হবে মহাশূন্য চারের সময়। হ্যাঁ, তাহলে টি কত? টি হচ্ছে 40। ওকে। ভি কত? স্কোয়ার। এখন তুমি এখান থেকে ক্যালকুলেশন এখান থেকে করো। এখানে অলমোস্ট 19.995 আসে। তাহলে আমরা এটাকে approximate, এটাকে 20 লিখতে পারি, যে প্রায় 20 বছর। এটা বুঝছো ম্যাথটা? হুম, বুঝছি। তাহলে মহাশূন্যচারী কাউন্ট করবে 20 বছর, আর পৃথিবী কাউন্ট করবে 40 বছর। তো এখন তোমার কাছে জানতে চাইছে যে মহাশূন্যচারীর কাছে তার বয়স কত মনে হবে। সো এটা অ্যান্সার, এই অ্যান্সার কি হবে? 45। হ্যাঁ, তাহলে মহাশূন্যচারীর নিকট তার বয়স মনে হবে 20, আর আগে ছিল 25, 45। এখন এই যে আগের স্লাইডের এইটা আমি
মানে এই স্লাইডে যেটা বুঝাইতে চাইছিলাম এইটা এই ম্যাথের মাধ্যমে আশা করি বুঝছো। এখন তুমি যদি থিওরিটা না জানতা, তুমি অবশ্যই যেটা তুমি গতিশীল এই যে কাঠামো টি এর মানটা, তোমার যেটা এই গতিশীল এই যে কাঠামো হইতো তখন, মানে তুমি যদি ডিরেক্ট খালি মানে আমি যদি সূত্রটা বলে দিতাম তাহলে তুমি টি নটের মান ধরে নিতে কত, 40 না? কারণ এটা হচ্ছে তোমার স্থির, বা এটা তো তুমি ধরে নিতা যে পৃথিবী স্থির, তাহলে পৃথিবী যে টাইমটা কাউন্ট করছে ওইটা হবে টি নট 40। তাহলে ম্যাথ কিন্তু ভুল হবে। তো এখানে আসলে তোমার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবশ্যই চিন্তা করতে হবে। এটা ক্লিয়ার এই ম্যাথ? এইটা ক্লিয়ার হলে আর পরবর্তী হ্যাঁ ম্যাথ গুলোতে আশা করি সমস্যা হবে না। ভাইয়া, হ্যাঁ বলো। কিন্তু এখানে কোন বয়সটা সঠিক? কোন বয়সটা সঠিক এইখানে? মানে সঠিক আর বেঠিক বলতে কিছু নেই এইখানে। এই তো বললাম যে এটা আপেক্ষিক আসলে। মহাশূন্যচারীর নিকট একটা মনে হচ্ছে, আর এইখানে তোমার হচ্ছে যে এই পৃথিবীর নিকট একটা এই মনে আছে। এখানে তোমাকে প্রশ্নে জীবনেও জিজ্ঞেস করবে না যে কোন বয়সটা সঠিক, এখানে জিজ্ঞেস হয়তো করবে যে পৃথিবীর সাপেক্ষে তার বয়স এই যে কত হবে, বা তার নিজের কাছে তার বয়স এই যে কত মনে হবে। এরকম ভাবেই প্রশ্ন আসবে, এখানে সঠিক বেঠিক কিছু নাই। তো এই থিওরির উপরে বা ভিত্তি করে এটা মানে ইয়ে করা হয়েছে যে যদি এত বেগের একটা মহাকাশ যান বা এত বেগের একটা যানবাহন যদি তৈরি করা যায়, তাহলে দেখো মানে সে পৃথিবীর হিসেবে সে ভ্রমণ করছে 40 বছর, কিন্তু একটা মহাকাশ যান যদি এত বেগে চলে তাহলে মহাকাশ যানের হিসাবে সে ভ্রমণ করবে 20 বছর। সো এইভাবে চিন্তা করা হয়েছে যে এইভাবে একটা যদি যানবাহন তৈরি করা যায় এত বেগে, তাহলে হয়তো মানুষের বয়স কমিয়ে আনা সম্ভব। সো এটা আসলে আদৌ সম্ভব না, কারণ এত বেগে আলোর বেগে চলতে পারবে এমন যানবাহন কোনোদিন আবিষ্কার করা সম্ভব নয়। বুঝছো এগুলা? উম, কিন্তু তাহলে তার বয়স জানা যাবে না? না, বয়স তো মানে আমি বলি মানে আমাদের নর্মাল যেগুলো বাস, ট্রেন, প্লেন, রকেট চলে, এইগুলাতে চড়লে তোমার বয়সের কোনো হেরফের হবে না আসলে। মানে তোমার এই পৃথিবীর সাপেক্ষে যে বয়স হবে তোমার ওই বয়সই থাকে। কারণ আমাদের এখন ওই বর্তমান যেগুলা রকেট বা মহাকাশযান চলাচল করে, এরা তো এত বেগে চলতে পারে না। তো সো এইখানে তোমার এই সূত্রগুলা খাটবে না। এই যে আমরা যে সূত্র শিখলাম এই সূত্র তো এখানে খাটবে না, মানে তোমার বয়সে কোনো চেঞ্জই হবে না তো। আর কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো। না। এখন তুমি যেটা জিজ্ঞেস করলে যে বয়স জানা যাবে কিনা, এখানে বয়সটা চেঞ্জ হচ্ছে না। মানে তুমি তুমি যদি 1 বছর বাইরে থাকো তাহলে ওই তোমার পৃথিবীও যেটা কাউন্ট করবে 1 বছর, তুমিও ওই মহাশূন্য থেকে ওইটা 1 বছরই কাউন্ট করবে। ওকে। একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হওয়ার সমান হবে? ওকে। এখন তাহলে একটা জিনিস বলো যে কোনটা তোমার স্থির কাঠামো ধরবো আর কোনটা গতিশীল কাঠামো ধরবো বলো তো। বলো। এই স্থির হবে মহাশূন্য, আর গতিশীল। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো বোঝা, কারণ এগুলা মানে এগুলো আমি যদিও গ্যালিলিও রূপান্তর এবং লরেঞ্জের রূপান্তর পড়াই নাই, তারপরে এখন আশা করি বুঝতেছো। এখন পৃথিবী বললেই তোমার পৃথিবীকে স্থির হিসেবে ধরে নেওয়া যাবে না, কিন্তু মহাশূন্যযান এই চলতেছে এই জন্য যে ওইটা এই গতিশীল কাঠামো তা না। এখানে বলতেছে মহাশূন্যে একদিন আর পৃথিবীতে 2 দিন, তাহলে যেখানে সময় বেশি লাগতেছে ওইটাই তো হবে আমাদের গতিশীল কাঠামো। ওকে। তাহলে এখানে আমাদের স্থির যেটা তার জন্য সময় কি টি নট, তাহলে টি নট হবে 1 ডে, আর টি হবে এটা মহাশূন্য যান, আর এটা হচ্ছে
এখন কিছু না, এখন আমাদের জাস্ট বেগের মানটা বের করতে বলছে। এখন এখান থেকে সব মান এই বসানোর পর, আচ্ছা দেখো, আমি যদি একবারে এটাকে এইদিকে নিয়ে এসে বর্গ করে দেই, তাহলে আমার এইখানে থাকতেছে কি, টি নট ডিভাইড বাই টি এর উপর স্কোয়ার, এরকম হয় না? আমি যদি একবারে আর গুণ করে বর্গ করে দেই, পৃথিবী। এর উপর স্কোয়ার, তারপর ওয়ান থেকে আবার বিয়োগ করে দাও, তারপর রুট, তারপর আবার সি দ্বারা গুণ, এটাকে এটা এখান থেকে ভি এর মান বের করো, এটা আসবে 259.807 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এটা আসছে। হুম, হ্যাঁ। ওকে, তাহলে এটাই অ্যান্সার। এটা এটা আশা করি বুঝছো, এই টাইপের ম্যাথ। আচ্ছা, এরপরে আমাদের আছে দৈর্ঘ্য সংকোচন। ওকে, এখন দৈর্ঘ্য সংকোচন বলতে কি বোঝায়, এখানে খেয়াল করো। ওকে, সি যদি একটা, ধরো একটা এখানে দড়ি আছে, এই দড়ির দৈর্ঘ্য পরিমাপ করলো 10 মিটার। ওকে, এখন এই একই, এটা কি তার, এটা হচ্ছে তার স্থির অবস্থার দৈর্ঘ্য, এইটা হচ্ছে তার স্থির অবস্থার দৈর্ঘ্য, যেটাকে এল নট দ্বারা লেখা হয় আসলে। বাট এল নট বা টি নট আমরা এগুলা কিন্তু লিখতেছি স্থির অবস্থার দৈর্ঘ্য, বাট এগুলো ম্যাথের ক্ষেত্রে কিভাবে ইউজ করা লাগবে এটা আশা করি বুঝছো। আর এরা তো এখানে তোমার গতিশীল অবস্থায় আছে, তাহলে একই দড়ি যদি এ আর বি যদি এখানে পরিমাপ করে, তাহলে আমরা এটাকে তখন বলবো গতিশীল অবস্থার দৈর্ঘ্য বা এল, তখন এটা হয়ে যাবে 9 মিটার। মানে এখানে এখানে কি হবে, স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে তোমার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হ্রাস পাবে। ওকে, তাহলে এখানে সূত্রটা হবে এল ইজ ইকুয়াল টু এল নট ইন্টু 1 - v² বাই c², কারণ √1 - v² বাই c², এটা কি সবসময় এক থেকে ছোট একটা মান। তাহলে তুমি চিন্তা করো, এল নট তোমার যদি আদি দৈর্ঘ্য হয়, আর এল যদি তোমার পরবর্তীতে এল নটের চেয়ে ছোট হয়, তাহলে এল সমান কি হবে, এল নট ইন্টু এক থেকে ছোট একটা মান দেয়া লাগবে না মানে, এইটা দ্বারা তাহলে তোমার কি বোঝাবে, এল নট আমি যদি এক থেকে ছোট একটা মান দিই 0.6, এটা দ্বারা কি বোঝায়, এখানে কে বড়, এল। এল বড় এখানে। হ্যাঁ, 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 এলে তো বড়। না, এল এল কিভাবে বড় হবে, এখানে এল নট বড়,
কারণ এল নটের সাথে একের থেকে ছোট একটা সংখ্যা গুণ করে এল হইছে, মানে এটা হচ্ছে তোমার এইরকম। আহ এটা কিভাবে লিখবো? মানে ধরো যে 5, না ধরো, ধরো যে 2, 2 কে আমরা এখানে কত লিখতে পারবো? 2/5, এটা না? এখন এটা তুমি একে এল এর সাথে কম্পেয়ার করো, এটাকে এল নটের সাথে এই, তুমি কম্পেয়ার করো, আর এটা হচ্ছে একটা এক থেকে ছোট একটা মান না এটা, এই যে 2/5। হুম। তো এখানে কে বড় হচ্ছে এখানে? কে বড় হবে এখানে? এল নট বড় হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। কিন্তু টি আর টি নটের ক্ষেত্রে, হ্যাঁ, টি বুঝি নাই। এবং টি নটের ক্ষেত্রে, টি এবং টি এর টি আগে যেটা নটের বুঝে ক্ষেত্রে, না। টি টি নটের ক্ষেত্রে দেখো, এখানে টি টি নটের ক্ষেত্রে একের থেকে বড় সংখ্যা গুণ অবস্থায় ছিল, ওই জন্য টি বড় হয়েছে। ও। আর এইখানে কি, এইখানে একের থেকে ছোট সংখ্যা গুণ অবস্থা। এগুলা তো আসলে মানে মুখস্থ করার জিনিস না যে এক থেকে বড় গুণ হইলে কোনটা বড় হবে ছোট হবে, এইগুলা তো আসলে 6-7 এর নলেজ থেকে আসে। So, এখন এখানে এটা কি হবে তাহলে? এল ইজ গ্রেটার দেন এল, সরি, আমি তো উল্টো লিখলাম। মানে এটা তুমি এমনিতে চিন্তা করো যে একটা সংখ্যাকে একের থেকে ছোট বা একটা পয়েন্ট দ্বারা গুণ করে আর একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে কে এখানে বড় হচ্ছে? তুমি যাকে গুণ যে করতেছো সেই তো বড় হবে। হুম। ওকে, তাহলে এটা হচ্ছে সূত্র। সূত্রটা লিখে নাও। ওকে, এখন সূত্র যদি লিখছি। লিখে নিছো। হুম। এখন এই কাল্পনিক ট্রেন কত কত দ্রুতিতে চলনে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। ওকে, এখন দেখো, এখন এখানে কি বলছে? এর চলমান দৈর্ঘ্য মানে তোমার গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত? এল। আর নিশ্চল দৈর্ঘ্য মানে কি, মানে স্থির অবস্থার দৈর্ঘ্য মানে এল নট। এল নটের 1/3, মানে এল ইজ ইকুয়াল টু L0/3। বুঝছো এটা? হ্যাঁ। ওকে, তাহলে আমরা সূত্র জানি এল ইজ ইকুয়াল টু L0 ইন্টু, আচ্ছা, এখন এল সমান হচ্ছে L0/3, এইখানে L0 1 - v² / c², এইখানে 1/3 একবারে বর্গ করে দাও, তাহলে এখানে v²/c²। ওকে, তাহলে এটা 1/1/9 √/, ইন্টু সি। তাহলে এটা কি হচ্ছে? ভি সমান হচ্ছে 282.842 ইন্টু 10⁶ অথবা তুমি এটাকে চাইলে 2.828 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডও লিখতে পারো। ওকে, এটা খুবই সহজ ম্যাথ। ওকে, এরপরেরটা খেয়াল করো। এখানে বলছে যে ভূপৃষ্ঠের একটি রকেটের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। রকেটটি ভূপৃষ্ঠের কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এর দৈর্ঘ্য 99.5 মিটার মনে হয়। রকেটটির গতি নির্ণয় করো।
এখন এখানে এটা ধরো একটা রকেট, এখান দিয়ে চলতেছে ভি বেগে। এখানে ভি নির্ণয় করতে বলছে এখানে। এখন এই রকেটের এই ভিতরে থাকা একজন ব্যক্তি এর দৈর্ঘ্য পরিমাপ করছে 100 মিটার। এখন রকেটের বাইরে যে আছে, ধরো যে বি ব্যক্তি, সে রকেটের সাপেক্ষে কি বলতো, বি ব্যক্তি হচ্ছে রকেটের সাপেক্ষে গতিশীল না? বুঝ- হুম। বি ব্যক্তি হচ্ছে রকেটের সাপেক্ষে গতিশীল। তাহলে এই যে রকেটের সাপেক্ষে যে গতিশীল, তার কাছে রকেটের দৈর্ঘ্য কম মনে হবে না বেশি মনে হবে? কম মনে হবে। হ্যাঁ, কম মনে হবে, কারণ দৈর্ঘ্য হচ্ছে সংকুচিত হয় বা দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে এর কাছে হচ্ছে তোমার মনে হবে এল। আর এটা কত? এটা হচ্ছে এল নট। বুঝছো এটা? হ্যাঁ, Okay. এখন এটা ক্যালকুলেশন করো, 100 ডিভাইড বাই 99.5, এরপর বর্গ, এরপর হচ্ছে 1 মাইনাস ওইটা অ্যান্সার, এরপর কি ব্যাপার, ভুল লিখলাম নাকি? ধরো কোনটা কোন জায়গায় লিখছি, এটা এল ইজ ইকুয়াল টু এল নট। এল ইজ ইকুয়াল টু এল নট, সূত্রই তো এখানে ভুল লিখছিলাম। তাহলে এল কত? এল হচ্ছে 99.5, এইটা হচ্ছে 100। ওকে, 99.5 ডিভাইড বাই 100, এরপর স্কোয়ার, তারপর 1 মাইনাস এইটা, তারপর আবার রুট ওভার ইন্টু সি। এইখানে ভি এর মান বের করো, এটা আসবে 29.962 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এটা আসে? বুঝছি। হুম। ওকে, দাঁড়াও আরেকটা আমি লিঙ্ক দিচ্ছি।